এই ব্যাপারে হ্যাঁ করদাইটা আমাদের চাইতেন হয়, কারণ করদাইটা আজকে খুব কৃত্রিম হয়ে গেছে আমি দেখছি। অনেক অনেক ধন্যবাদ বিমান দাসগুপ্ত মহাশয়কে। টিভির বরণ বরণ করলে আপত্তি আছে, টিভিটা তো সঙ্গে বরণ করা হয়েছে, তাই আজকে দুটো টিভির বরণ। এদিকটা একটু সোজা হয়ে, হ্যাঁ। আরে বাপ রে, আজকের জন্য টিভির বরণ চক্রবর্তী, অন্যটি টিভির চক্রবর্তী। হ্যাঁ সরি সরি, হ্যাঁ লঞ্চের সিটি গঙ্গার উপরে হাওড়া ব্রিজের বিভ্রম ধীরে ধীরে উদাসীন হয়ে যাচ্ছিলেন শহরের ম্যাটিনি আইডল। হঠাৎ দেখলেন তিনটি মানুষ একজন কবিকে হত্যা করল। শব্দ নেই, এক অদ্ভুত তাৎপর্যময় নীরবতা, চূড়ান্ত খুন। অদূরে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি। আপনারা জানেন যে কোন কবি সম্বন্ধে তিনি এটা বলেছেন, লিখেছিলেন কবিতাটা বিমল দেব। এবং এই খুনটা দেখার পর উত্তম কুমারকে আমি যতটুকু জানি, ভুল হলে বিমান দাস শুনতে দেবেন, কিছুদিন বাংলা ছাড়া হয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, ইনি কবি সরোজ দত্ত। সরোজ দত্তকে 1971 সালে, খুব সম্ভব বোধহয় আগস্ট মাসে, খুন করেছিল পুলিশ নামক রাষ্ট্রীয় গুন্ডারা। আমি এই শুরু করার মুহূর্তে এই প্রশ্নগুলো কেন বলছি, কেন এই কথাটা বললাম, সরোজ দত্তকে কেন আনলাম, একটাই কারণ, সেটা যে 19 শতকটা আমাদের কাছে কিরকম ছিল। অ্যাকচুয়ালি ম্যাটিনি আইডলের সাম্রাজ্যকাল ছিল 1926 থেকে 1980। এই সময়টা ছিল ম্যাটিনি আইডল আমাদের কাছে উত্তম কুমারের সাম্রাজ্যকাল বলা যেতে পারে। একটা টালমাটাল দশক ছিল তখন। অদ্ভুত একটা ব্যাপার, এই সময়ে পৃথিবী দেখেছে, যেমন উত্তম কুমারও দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন। 19 শতকের 50-এর দশক সারা বাংলার উত্তাল হয়ে উঠেছিল। অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছিলাম। আমি নই, কারণ তখন বাংলার যারা মানুষ ছিলেন, আমি তাদের কথা বলছি, জীবনযাপন করছেন। দেশভাগ, দুর্ভিক্ষ, দাঙ্গা, এক সাংঘাতিক অবস্থা। এই সময়তেই বাংলার মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কি সামাজিক, কি অর্থনৈতিক, কি রাজনৈতিক দিক থেকে বিভিন্নভাবেই। এবং 1950 সালে বঙ্গদেশ খণ্ডিত হয়। এবার বাংলার মানুষের জীবনযাত্রা, মনের মধ্যে যত্নে লালিত স্বপ্ন ওপার বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগে 1943 সাল, বাংলা 1350। আমরা জানি বিখ্যাত 50-এর মন্বন্তর ঠিক এই সময় হয়েছিল, 1350 বাংলা। এবং তখন দুটো শব্দ আমাদের কাছে খুব পরিচিত ছিল সেই সময়, আকাশ বাতাস মথিত করেছিল দুটি মাত্র শব্দ। সেটা কি? ফ্যান দাও। এই চিৎকারে সারা বাংলার আকাশ বাতাস মথিত হয়ে গিয়েছিল। এমন সময় উত্তম কুমারের আবির্ভাব ঘটে। আর বাংলার ঠিক এই সময়ে বাংলা সিনেমার ভাষা এবং নির্মাণটাও খানিকটা পাল্টে যায়। আর সাধারণ মানুষের জীবন, এই জীবনই তখনকার সিনেমার কাহিনীর মূল উপজীব্য হয়ে উঠেছিল। কারণ চলচ্চিত্র এমনই একটা মাধ্যম যা মানুষগুলোকে তখন সেই সময় প্রলেপ দিতে পেরেছিল। এবং এই সময় দেখা যায়, আমরা দেখি বাংলার সংস্কৃতি জগতের একটা উত্তরণ ঘটছে চলচ্চিত্রে। কিভাবে উত্তরণটা ঘটছে? নাটক থেকে আস্তে আস্তে চলচ্চিত্রে বাংলার সাংস্কৃতিক জগৎটার উত্তরণ ঘটছে। যদিও এখন নাটক অনেক আধুনিক এবং নাটক পায়ে পা লাগিয়ে চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় থাকে, কিন্তু তখন কিন্তু তা ছিল না। এইরকম একটা টালমাটাল সময়ে যখন বাংলা চলচ্চিত্রে রাজত্ব করছেন প্রমথেশ বড়ুয়া, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক তাদের হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ ঘটে উত্তম কুমার। তার প্রথম যে ছবিটি, সে ছবিটি কিন্তু মুক্তি পায়নি। ছবিটির নাম ছিল মায়াডোর। এই ছবিটি মুক্তি পায়নি, মুক্তি পেয়েছিল আপনার দৃষ্টিদান। খুব যদি
গুণাবলী দৃষ্টিদান মুক্তি পেয়েছিল। এই দৃষ্টিদানে তিনি অসিত বরণের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর থেকে মর্যাদা মুক্তি পায় এবং উত্তম কুমার মানে অরুণ কুমার চট্টোপাধ্যায় ওনার আসল নাম ছিল, এবং এই অরুণ কুমার চট্টোপাধ্যায় আমাদের কাছে উত্তম কুমার নিয়ে পরিচিত হন অগ্রদূত পরিচালিত একটি বিখ্যাত ছবি সহযাত্রী ছবির মাধ্যমে। তিনি আমাদের কাছে উত্তম কুমার নিয়ে পরিচিত হন। এরপর থেকে তিনি আমাদের কাছে ম্যাটিনি আইডল এবং তার বিজয়রথ চলতে শুরু করে। 52 সালে করা ছবি একটা, সেই হ্যাঁ, এবং সে বছরে তিনি ওই ছবিতে একটি সাধারণ মানুষের ভূমিকাতে অভিনয় করেন। তারপরে আস্তে আস্তে তিনি ভারতীয় অভিনয় জগতে বলা যেতে পারে একটা উত্তুঙ্গ শিখরে আরোহণ করেন, যেখানে আমরা সেটা ভাবতেই পারি না তিনি এমন একজন অভিনেতা যিনি সব ধরনের চরিত্র অভিনয় করেছেন এবং তাকে আমরা মনে রেখেছি এখনো তার অভিনয় প্রতিভার জন্য। তার সাথে সাথে আরেকটা যেটা বিষয় যে তিনি এই যে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করার মাধ্যমে প্রথম তার গুরুত্বপূর্ণ চলচ্চিত্রটি করলেন 1952 সালে, তার সেখান থেকে আমরা বুঝতে পারি যে এর আগে প্রমাতোষ বড়ুয়া এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন। প্রমাতোষ বড়ুয়া চলে গেছেন, উত্তম কুমার এলেন। প্রমাতোষ বড়ুয়া দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা খুবই শ্রদ্ধার সঙ্গে দেখতাম, একটা দূরত্ব থাকতো, কিন্তু উত্তম কুমার এসে যেন সাধারণ মানুষের কাছাকাছি অনেক হয়ে গেলেন, সাধারণ মানুষের নায়ক হয়ে গেলেন। তিনি তার ছবির মাধ্যমে যেন একটা স্বস্তি বাচন, একটা মুশকিল আসান রোগ, এই ধরনের তার অভিনয় যেন পাশের বাড়ির ছেলে এরকম একটা। এবং তিনি যখন 74.5 ছবিতে অভিনয় করছেন উত্তম সুচিত্রার সঙ্গে, তখন উত্তম সুচিত্রা যখন প্রথম রাস্তা দিয়ে যাচ্ছে, সুচিত্রার সামনে যখন উনি দাঁড়িয়েছেন, তখন তিনি খুব নার্ভাস হয়ে গেছেন এবং একটা গাছের পাতা ছিঁড়ে প্রায় খোঁজনি ডোলার মতো এই যে নার্ভাসনেস, এই যে খুব মানে বলা যেতে পারে স্বাভাবিকত্ব, সেটা কিন্তু উত্তম কুমার তার প্রথম অভিনয় থেকেই দেখেছেন। এবং তিনি এটাও আমাদের মানতে হবে যে তিনি একই সঙ্গে যখন থিয়েটার করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্যামলী নাটকে, এবং তারপরে যখন তিনি অভিনয় করছেন সিনেমাতে, দু জায়গাতে অভিনয়ের যে ফারাক আছে সেটা কিন্তু তিনি খুব সচেতনভাবেই করেছেন। এবং সেটা আমরা প্রথম মানে খুব ভালো করে বুঝতে পারি সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে, যেখানে সত্যজিৎ রায় নায়ক ছবিতে উনি একটা জায়গাতে বলছেনই যে দুর্গেশ নন্দিনী ছবি হচ্ছে, মানে ফিল্ম উইদিন ফিল্ম, সেখানে উত্তম কুমার ছেলে আর একজন বয়স্ক অভিনেতা তার বাবা। তো তিনি আস্তে আস্তে বলছেন, তখন বয়স্ক অভিনেতা বলছেন যে এটা কি তুমি বিড়বিড় করছো কেন, এটা কি হলিউড স্টাইল অন্য কিছু? কারণ উনি পরে তার বন্ধুকে বলছেন যে এই অভিনেতা জানতেন যে ওনার অভিনয় রীতিটা পুরনো, সিনেমাতে অতি অভিনয় চলে না, এক যদি বাড়াও 100 বেড়ে যাবে, ওটা খুব নর্মাল অ্যাক্টিং করতে হবে। সেইটা যেহেতু উনি বুঝতে পেরেছেন, সেই জন্য আমাকে থামিয়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি তো ছাড় ব্যাপার তো নয়, আমি আই উইল গো টু দ্য টপ, এটা আমরা শুনেছি। এই যে উত্তম কুমার নিজেকে বদলাচ্ছেন, এবং প্রথম থেকেই তিনি জানতেন যে তিনি নায়ক চরিত্রে যখন অভিনয় করছেন ম্যাটিনি আইডল, এবং আমাদের বাংলার বুদ্ধিজীবীরা মনে করছে যে উত্তম কুমার কি করে, উত্তম কুমার তো ম্যাটিনি আইডল, উত্তম কুমার তো কোনো ফিল্ম সোসাইটিতে আসেন না, কোনো কিছু করেন না, তাতেও এরকম এই সমস্ত ব্যাপার স্যাপার। তা তারা জানেন না হয়তো যে উত্তম কুমার কিন্তু নাইট শোতে মার্লন ব্র্যান্ডো মাস্তরে ছবি দেখছেন, তো দেখে নিজেকে শিক্ষিত করছেন অভিনয় জগৎ। এভাবে উত্তম কুমার কিন্তু নিজেকে অনেকখানি মার্জিত করেছেন প্রথম থেকেই, এবং সিনেমার অভিনয় এবং থিয়েটারের অভিনয় যে ফারাক আছে সেটা খুব তিনি মনে করতেন। এবং এই কারণেই শিশির ভাদুরী এবং শম্ভু মিত্র কিন্তু সিনেমাতে সফল হন, কারণ তারা তো থিয়েটারের অ্যাক্টিংটাই সিনেমাতে চালাতে গিয়েছেন বলে। এখানে কিন্তু সিনেমাতে অন্য ধরনের যে অভিনয় করার কথা, যেটা ভাবতেন যে খুব নর্মাল অ্যাক্টিং, যেন, এবং যে অভিনয় দেখে মনেই হয় না যে অভিনয় করছেন, এরকম অভিনয় করতেন উত্তম কুমার। যার ফলে তিনি তো মহানায়ক হয়েছেন, এবং আমরা কেউ মানে জনগণ তাকে মহানায়ক করেছে, তিনি নিজেকে মহানায়ক বলেননি, এখন অনেকে নিজেকে মহানায়ক বলছেন। এবং সেটা খুবই
দুঃখের কথা আর কি। হ্যাঁ, এবং তার যে ছবির পর ছবিতে তিনি কতখানি নিজেকে ভেঙেছেন, যখন যখন তিনি অন্য ধরনের চরিত্র করেছেন, যখন তিনি প্রায় পার্শ্ব চরিত্র করেছেন, তখনও উত্তম কুমার যদি ফ্রেমে থাকেন তাহলে সেটাই সেন্টার অফ ফিল্ম। কারণ তার যে গ্ল্যামার, তার যে পার্সোনালিটি, সেটাই মানে তখন উনি তখন কেন্দ্রীয় চরিত্র হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। উত্তম কুমার কে এইভাবেই আমরা বিশ্লেষণ করবো যে তিনি জনমানসে এই প্রথম দেখালেন যে সাধারণ চরিত্র হয়েও দর্শকের আস্থা অর্জন করা যায়। খুব সাধারণ একটা চরিত্র হয়তো অভিনয় করছেন পাশের বাড়ির ছেলে বা কোনো বেকার যুবক, এই সমস্ত এবং তার থেকে আরেকটা কথা হলো যে তিনি যখন অগ্নি পরীক্ষা, হারানো সুর বা সপ্তপদীর মতো ছবি করছেন, সেখানে তিনি রোমান্টিকতার বর্ণলিপি এঁকে দিচ্ছেন, যেটা এখনো আমরা মানে সেই জায়গা থেকেও পৌঁছতে পারেনি। যে রোমান্টিক নায়ক, বলা যেতে পারে ম্যাটিনি আইডল উত্তম কুমার, মহানায়ক, একই সঙ্গে তিনি সমস্ত মানে এমন ক্যারেক্টার হলে করেছেন যাতে আমাদের খুবই মানে আশ্চর্য লাগে যে তিনি সব এই যে বললেন যে অগ্নিস্বরের মতো চরিত্র অভিনয় করেছেন, তারপরে যদুবংশের মতো ছবিতে অভিনয় করেছেন। অর্থাৎ অভিনয়ের রেঞ্জটা বুঝতে হবে যে তিনি সব ধরনের ছবিতে অভিনয় করেছেন, এমনকি বলা যেতে পারে তিনি কমেডি ছবিতে অভিনয় করেছেন, ছদ্মবেশীর মতো ছবিতে। এইভাবে উত্তম কুমার যে বাঙালি মানুষের যে বিনির্মাণ, অর্থাৎ বাঙালি মানুষের যে উত্তম কুমারকে নিয়ে 100 বছর পরেও যে আমরা আলোচনা করছি আজ, সেটাই তো উত্তম কুমারের অভিনয় জীবনের সার্থকতা। যে তিনি মারা গেছেন 1980 সালে, তিনি প্রথম ছবি করেছিলেন মানে গুরুত্বপূর্ণ ছবি 1952 সালে। 1952 থেকে 80, এই ধরুন 30 বছরের মধ্যে তিনি প্রায় বলা যেতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শাসন করেছেন। এবং সেখানে আর অন্য কেউ ছিল না, তিনি একাই করেছেন। তার 1980 সালে মারা যাওয়ার পরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কি অবস্থা হয়েছে সেটা আমরা বুঝতে পারি। আমি আর বেশি কিছু বলবো না, ধীমান বাবুকে আমি ডেকে নেবো। আমি ইন্ডাস্ট্রিতে নিউজ ইন্ডাস্ট্রি গিয়েছিলাম, তখন সেখানে লোকজন বলছে যে উত্তম কুমার মারা যাওয়ার পরে ইন্ডাস্ট্রি 7 দিন বন্ধ ছিল। এটা নাকি আর কোথাও হয়নি, আর বাংলাতে আগে আর হয়নি, পরেও হয়নি। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে আমরা দাদা দাদা করি, উত্তম কুমারই কিন্তু প্রথম দাদা যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাতার মতো আগলে রেখেছিলেন। আমি একটা ছোট্ট ঘটনা সেটা শুনেছিলাম একজনের কাছ থেকে, সেটা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে উত্তম কুমারের মেকআপ আর্টিস্ট বসির আহমেদ বলে একজন ভদ্রলোক। তো বসির আহমেদ মেকআপ করছেন, তখন তার মনটা খুব খারাপ। তো উত্তম কুমার জিজ্ঞেস করেছেন, বসির তোমার মনটা এখন খারাপ কেন, কি হয়েছে? বলছে আর কিছুতেই 5,000 টাকা জোগাড় করতে পারছি না মেয়ের বিয়ের জন্য। তাই নেই তো আমি জানতাম যে তোমাদেরকে মেয়েরকে পণ দিতে হয়, বলছে না সেসব উল্টে গেছে, এখন আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কালকে তুমি এসো, আমি যখন বেরোবো তখন তোমাকে একটা বই দেবো, সেই বইটার মধ্যে টাকাটা থাকবে। তুমি সেই বইটা আমি অন্য ডিরেক্টরকে দিতে বলবো, অরবিন্দ মুখোপাধ্যায়কে। তো তুমি সেটা নিয়ে নেবে, নিয়ে বইটা ওনাকে দিয়ে দেবে, টাকাটা তুমি নিয়ে নেবে। কিন্তু তুমি যেহেতু সিনেমার লোক, তা অভিনয়টা কিন্তু ঠিকঠাক হওয়া চাই, সুপ্রিয়া কিন্তু আমার পাশে থাকবে, ওই জন্য জানতে না পারে। ওরা তিনি এই কাজটাই করেছিলেন এবং এইভাবে তিনি মানুষের পাশে দাঁড়াতেন, কিন্তু সেগুলো জনমানসে এতখানি প্রকাশ পেত না। এবং অভিনয় সম্বন্ধে এবারে আমরা বাঙালির মানুষের যে বিনির্মাণ উত্তম কুমারের জন্মশতবর্ষে, এই জন্য আমরা মূল বক্তা ধীমান দাশগুপ্তকে দেখে নেব। জন্ম শতবর্ষ উপলক্ষে ও শতবর্ষের অজুহাতে বাঙালি কোনো ব্যক্তি বা ব্যক্তিত্বকে নিয়ে যথেচ্ছ আলাপ আলোচনা ও কিঞ্চিত তর্ক বিতর্কের অবকাশ পায়। 1998 সনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্ম শতবর্ষ কমিটির উদ্যোক্তারা অন্নদাশঙ্কর রায়ের কাছে গেছিলেন শতবর্ষ কমিটির সভাপতি হবার জন্য তাকে অনুরোধ জানাতে। অন্নদাশঙ্কর তাদের প্রশ্ন করেছিলেন, তারাশঙ্করের জন্ম শতবর্ষে আপনারা কি করবেন? তারা উত্তর দিয়েছিলেন, আমরা খুব করে তারাশঙ্কর করব। অন্নদাশঙ্কর জিজ্ঞাসা করেন,
বিভূতিভূষণ পড়বেন না? তারা উত্তর দেন, বিভূতিভূষণের জন্ম শতবর্ষে আমরা বিভূতিভূষণ সব করে নিয়েছি। অন্নদাশঙ্কর হাসতে হাসতে আরাম কেদারায় পিঠ এড়িয়ে দিয়ে বলেন, তাহলে আমার লেখা পড়ে উঠতে আপনাদের এখনো দেরি আছে। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে উত্তম কুমারকে নিয়ে কোনো আলোচনার প্রয়োজন হয় না, কেননা আজও বাঙালির সামান্য যে কয়েকটি বিষয় আছে যা কোনো উপলক্ষ দাবি করে না, উত্তম কুমার তেমনই একজন। কিভাবে এটা হলো এবং কেন হলো? উত্তম কুমার বলে কেউ ছিলেন না, ছিলেন আহিরিটোলার মামা বাড়িতে জন্ম নেওয়া অরুণ কুমার, তরুণ কুমার ও বরুণ কুমার নামে ভবানীপুরের চট্টোপাধ্যায় পরিবারের 3 ভাই। অরুণ কুমার বড়। তিনি ভবানীপুরে নিজের বাড়িতে এসে ভবানীপুর থেকে স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হন, পরে বিকম পাশ করেন, পরে সংসারের প্রয়োজনে ক্যালকাটা পোর্ট কমিশনার্স অফিসে ক্যাশিয়ারের কাজ করেন এবং তারপর অভিনয়ের জগতে আসেন। অভিনয়ের জগতে আসার পর তিনি তার অরুণ কুমার নামটি পাল্টে নেন। অরুণ কুমার নয়, মোহন কুমার নয়, অরূপ কুমার নয়, কিছুদিনের মধ্যেই তিনি নামটি গ্রহণ করেন উত্তম কুমার। অর্থাৎ কোনো একটা ফটোগ্রাফকে বা কোনো একটা পেইন্টিং এর ক্যানভাসকে একটা গুরুত্বপূর্ণ নাম দিয়ে তাৎপর্য বহ করে তোলার মতো উত্তম কুমার নামটি তাৎপর্যের একটি অতিরিক্ত মাত্রা সংযোজন করে। উত্তম, সর্বোত্তম না, তিনি অধন্ত ননই, মধ্যম নন, উত্তম। সত্যজিৎ রায় অন্নদাশঙ্কর রায়কে ফোন করে বলেন, অমুক দিন অমুক হলে আমার নায়ক ছবির একটা স্পেশাল শো আছে, আসবেন নাকি? অন্নদাশঙ্কর সত্যজিৎকে বলেন, উত্তম দর্শনে মধ্যম, হা হা হা, আচ্ছা যদি আর কোনো কাজ না থাকে যাওয়া যাবে। হ্যাঁ, উত্তম কুমার একা ও একমাত্র উত্তম, আর সবাই মধ্যম। এই যে উত্তম কুমার কতগুলো সাইন, কতগুলো সিমটম এবং কতগুলো সেমিওটিককে নিজের এন্টিটি গড়ে তোলার কাজে অত্যন্ত সচেতনভাবে লাগিয়ে উত্তম কুমার হয়ে উঠলেন, এটা শুধু উত্তম কুমারের কৃতিত্ব নয়, এটা বাঙালি মানুষেরও একটা নির্দিষ্ট নির্মাণ। আমরা জানি আমেরিকায় যখন গ্রেট ডিপ্রেশন চলছে, তখন হলিউডে ওয়েস্টার্ন ও মিউজিক্যাল ছবি এক ধরনের রিলিজের মতো আমেরিকানদের একটা সান্ত্বনা দিয়েছিল, আমেরিকাকে পলায়নের একটা সুযোগ দিয়েছিল। উত্তম কুমারের ক্ষেত্রেও সেটাই হয়। 20 শতকের
50 দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় 15-20 বছর ধরে বাঙালি জীবনের যে হতাশা, নিরাশা, টানাপোড়েন, দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত, তা থেকে মুক্তির জন্য, তার থেকে দূরে সরে যাবার জন্য উত্তম কুমারের বিশ্বের যে আবেগানুভূতি, যে বিনোদনমূলকতা, বাঙালি তা প্রয়োজন ছিল। নয়তো উত্তম কুমার যত বড় অভিনেতাই হতেন না কেন বা হন না কেন, সেই কল্প জগৎটি নির্মাণ করতে পারতেন না। উত্তম কুমার কেমন অভিনেতা ও কত বড় অভিনেতা সেটা আমাদের কাছে বা বাঙালি মানুষের কখনোই খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়। একদিক দিয়ে দেখলে উত্তম কুমারের চেয়ে বড় মাপের অভিনেতা বাংলা সিনেমায় আমরা দেখেছি, কিন্তু উত্তম কুমারের যে নান্দনিক, সামাজিক এবং শৈল্পিক অভিঘাত, তা তার ধারে কাছে পৌঁছবার মতো কোনো অভিনেতাকে সিনেমার পর্দায় আজও বাংলায় নামায়নি। উত্তম কুমার 1926-এ জন্মান, 1980-তে মারা যান। ছবি তো করেছেন 1952 থেকে 1980 পর্যন্ত, মাত্র 28 বছর, খুব বেশি সময় নয়। অবশ্য এর চেয়েও অনেক কম সময় অভিনয় করে রুডলফ ভ্যালেন্টাইন হলিউডে যে এক নিজস্ব কল্পজগৎ, মেটা ওয়ার্ল্ড তৈরি করেছিলেন, তা উত্তম কুমারের 28 বছরের তুলনায় অনেক অনেক কম। এমন উন্মাদনা ভ্যালেন্টাইন সৃষ্টি করেছিলেন যে তিনি অকালে মারা যাবার পর আমেরিকায় 28 জন তরুণ তরুণী আত্মঘাতী হন। কলকাতায় উত্তম কুমারের মৃত্যুর পর 6-7 দিন স্টুডিও পাড়া বন্ধ ছিল, কিন্তু কেউ আত্মঘাতী হননি। তার কারণ উত্তম কুমার তার আগের 28 বছরে বাঙালির জন্য যে উপাচার তৈরি করে দিয়ে গেছেন, সেই উপাচারকে শ্রদ্ধাঞ্জলি ও সান্ত্বনার ভোগ হিসেবে গ্রহণ করার জন্য বাঙালি প্রস্তুত হয়ে গেছিল। আমি নিজে মনে করি উত্তম কুমার অভিনেতা হিসেবে কেমন, তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অভিনেতা উত্তম কুমার কি ও কেন। ভারতীয় পুরাণ অনুসারে সৃষ্টি, স্থিতি, বিনাশ বা প্রলয়, এই যে 3টি পৌরাণিক কাল পর্ব আছে, তার মধ্যে সৃষ্টিকাল ও বিনাশকালের তুলনায় পালনকাল বা স্থিতিকাল অনেক বেশি দীর্ঘস্থায়ী। আর সেই জন্য বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার ব্রহ্মা বা মহেশ্বর নন, বিষ্ণু যিনি পালন করেন। আর যদি উত্তম বিষ্ণু সদৃশ হন, তাহলে উত্তমকে হতে হয় বিষ্ণুর যে অবতারবাদ বা বিষ্ণু থেকে জন্ম নেওয়া যে অবতার সমূহ, সেই অবতার। হ্যাঁ, উত্তম কুমার
বাঙালি দশাবতার। উত্তম কুমার প্রয়াত হবার পর আজ থেকে প্রায় 40-45 বছর আগে তেহাই পত্রিকা থেকে 900 পৃষ্ঠার একটি সংকলন গ্রন্থ বেরিয়েছিল। সেই সংকলন গ্রন্থে আমারও লেখা ছিল, এবং তখন আমার অত্যন্ত অল্প বয়স হওয়া সত্ত্বেও সেই সংকলন গ্রন্থের দ্বিতীয় লেখাটি ছিল আমার। লেখাটির নাম ছিল উত্তম কুমার দশাবতার সূত্র। তাতে আমি বলতে চেয়েছিলাম, এবং এখনো আমি মনে করি, এবং আজও আমি এই কথাই বলবো, যে উত্তম কুমার দশাবতার। একই সঙ্গে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও কল্কি, এই 10 অবতারেরই নির্দিষ্ট নির্দিষ্ট গুণমান ও বৈশিষ্ট্য আছে। এই সমস্ত গুণমান ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে সেই অবতারদের বিচার করা যায়। উত্তম কুমারকেও এই 10টি প্রসঙ্গ অনুসঙ্গে বিচার করা যায়। আমি হয়তো সময় থাকলে বা আপনাদের ইচ্ছে হলে ওই দশাবতারের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে উত্তমের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করব। এই যে উত্তম কুমার কোনো একক অবতার নন, একই সঙ্গে দশাবতার, এটাই বাঙালি মানুষের প্রতিফলন ও প্রতিসরণ। সেখানে ইনসিডেন্সের চেয়েও রিফ্লেকশন ও রিফ্লেকশনের ভূমিকা অধিক। বাংলা ভাষার শ্রেষ্ঠ চিত্র সমালোচক দিলীপ মুখোপাধ্যায় আমাকে বলেছিলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে একজনই একাই 100, তিনি উত্তম কুমার। আর কেউ একাই 100 নয়, সুচিত্রাও নন। একমাত্র উত্তমই একা একটা ছবিকে উতরে দিতে পারেন, আর কেউ পারেন না। হ্যাঁ, উত্তম কুমারই একমাত্র মহানায়ক। সুচিত্রাকে মহানায়িকা বললেও তিনি মহানায়িকা নন, হয়তো অভিনায়িকা, কিন্তু মহানায়িকা নন। বাংলার শ্রেষ্ঠ চলচ্চিত্র তাত্ত্বিক ফাদার গাস্তো রোবেজ একজন বাঙালি অভিনেতাকে নিয়েই আমার সঙ্গে আলোচনা করেছিলেন, উত্তম কুমার। আমাকে ফাদার বলেছিলেন, উত্তম কুমার বাঙালির ব্লাডের গভীরে গিয়েছে। উত্তম কুমার তোমাদের জামাইবাবু, রাইট? হ্যাঁ, উত্তম দাদা নন, কাকা নন, বাবু নন, উত্তম কুমার জামাইবাবু। মদন মোহনের চেয়েও জামাইবাবু বেশি কাছের মানুষ। আর জামাইবাবু যেমন কমলা লেবু একা খান না, কমলার কোয়া সকলের সঙ্গে ভাগ করে খান, উত্তম কুমারও তেমনি সকলকে নিয়ে যাত্রা করেন, সকলকে নিয়ে মিথস্ক্রিয়া করেন, সকলকে নিয়ে অগ্রগমনের প্রয়াস করেন। সেই কত বছর আগে সুবিমল মিশ্র তার একটি অ্যান্টি উপন্যাসে লিখেছিলেন, ডায়াস জুড়ে নেতা, কাট্টু পর্দা জুড়ে উত্তম কুমার।
হ্যাঁ, সেই সময় অভিনেতারা, উত্তম অভিনেতারাও নেতা হবার স্বপ্ন দেখেননি, কিন্তু পরবর্তীকালে অধম ও মধ্যম অভিনেতারা যে অধম নেতা হয়ে উঠবে সুবিমল মিশ্র তা পূর্বানুমান করেছিলেন। ওই একই আংটি উপন্যাসে সুবিমল লিখেছিলেন, উত্তম কুমার বাঙালির নায়ক, বাংলার নায়ক। সে চা খায়, সিগারেট খায়, হুইস্কি খায়, গাঁজা খায়, মাঝে মাঝে নায়িকাকেও জড়িয়ে ধরে, কিন্তু কখনো চুমু খায় না। উত্তম কুমার যদি নায়িকাকে চুমু খেতেন তাহলে তিনি বাঙালির আদর্শ নায়ক হতেন না। বাঙালির চাই র ইমোশন নয়, সেক্স ভায়োলেন্স নয়, সফট সেন্টিমেন্টালিটি, মধ্যপন্থী ইমোশনালিটি। উত্তম কুমার সেটাকেই ক্যাটার করেছিলেন। আর এই যে উত্তম কুমার খুব সচেতন ভাবে এবং কিছুটা অচেতন ও অবচেতন ভাবে তার ফিল্ম ইমেজটা তৈরি করে নিলেন, সেই ফুল ইমেজ প্রুফ ভারতীয় চলচ্চিত্রে খুব বেশি অভিনেতার নেই, পরিচালক বা অন্য কোনো কলাকুশলী তো নেই। উত্তম কুমার নেতা হতে চাননি, কিন্তু প্রয়োজনে উত্তম কুমার সামনে এগিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন। যখন বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী স্ট্রাইক চলছে, তখন তিনি দুস্থ অভিনেতা অভিনেত্রীদের জন্য শিল্পী সংসদ গড়েছেন। নিজে চিত্র প্রযোজনা করে সেই ছবি থেকে যে আর্থিক লাভ হয়েছে তা তাদের কোষাগারে তুলে দিয়েছেন। বন্যা ত্রাণে জনসাধারণের কাছ থেকে যথেষ্ট চাঁদা পাওয়া যাচ্ছে না শুনে তিনি নিজে রাস্তায় নেমে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। উত্তম কুমার এইভাবে সবসময় আমাদের একটা আশ্রয়, একটা ছাতা জুগিয়ে দেবার চেষ্টা করেছেন। আমরা জানি না, কিন্তু উত্তম কুমার অনেক সময় এমন অনেক কাজ করেছেন যা তার ডান হাত করলেও বাঁ হাত জানি। এইটা একটা অত্যন্ত উঁচু দরের মানসিকতার প্রমাণ। স্বার্থপর হিংসুকে কাঁকড়া বাঙালি উত্তম কুমারকে যে পছন্দ করে তা এই আদর্শবাদী দৃষ্টিভঙ্গি ও ভূমিকার জন্য, যে আমরা যেটা করি না বা পারি না, জামাইবাবু তো আমাদের হয়ে সেটা করে দেন, করে দিতে পারেন। উত্তম কুমার তার চলচ্চিত্র অভিনয় কি কাজ করেছেন সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তম কুমার অভিনয়ের যে কাজটা করেছেন সেই কাজটা বাঙালির মনে কিভাবে সঞ্চারিত হয়েছে। হ্যাঁ, ফিল্মের যে নিজস্ব মায়া, তাতে সিনেমার পর্দায় যে নাটক বা ম্যাজিক ঘটে তা তো সিনেমার পর্দায় ঘটে না, ঘটে দর্শকের মনস্পর্দায়, বাঙালির মনস্পর্দায়। উত্তম কুমার সেইভাবে কাজ করেছেন।
উত্তম কুমারের অভিনয় সম্পর্কে সত্যজিৎ যে কথা বলেছিলেন তার মূল প্রতিপাদ্য বিষয় হলো এই: উত্তমের নিষ্ঠা আছে, অনুশীলন আছে, পরিশ্রম করতে চায়, রিহার্সেল দেয়, প্রশ্ন করে, জানতে চায়। কিন্তু উত্তম কুমার অভিনেতা হিসেবে, এটা সত্যজিৎ বলেননি, আমি বলছি, বিরোধিতা করেননি। কিন্তু বার্গম্যানের মত ছিল শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা সর্বদাই বিরোধিতা করবেন। চরিত্রের বিরোধিতা, পরিচালকের সঙ্গে বিরোধিতা, নিজের সঙ্গে নিজের বিরোধিতা। উত্তম কুমার তা করেননি, তার কারণ বাঙালি জাতির জন্য সেই অ্যাপ্রোচ যথাযথ হতো না। উত্তম কুমারের অভিনয় সম্পর্কে আমি উত্তম কুমারের জীবিতকালে কোনো মোলাকাতের সুযোগ পাইনি। কারণ উত্তম কুমার যখন প্রয়াত হলেন তখন আমার 28 বছর বয়স। তখন আমার এমন কোনো বয়স হয়নি বা এমন কোনো ক্রেডেনশিয়াল হয়নি যে আমি উত্তম কুমারের সঙ্গে মোলাকাত করতে পারি। কিন্তু পরবর্তীকালে উৎপল দত্তের কাছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে, অনিল চট্টোপাধ্যায়ের কাছে, বসন্ত চৌধুরীর কাছে, তরুণ মজুমদারের কাছে উত্তম কুমারের কথা অনেক শুনেছি এবং প্রত্যেকেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং তার চেয়েও বড় কথা ভীষণ প্রীতি ও ভালোবাসার সঙ্গে উত্তম কুমারের কথা বলেছেন। হ্যাঁ, বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার সর্বাধিক কম নিন্দিত ব্যক্তিত্ব। উত্তম কুমার সম্পর্কে মৃণাল সেনের একটা গণমনা ভাব ছিল। মৃণালদা বলতেন, আমি যদি নায়ক করতাম তাহলে আমি সৌমিত্রকেই কাস্ট করতাম, উত্তমকে নয়। সেই শুনে সৌমিত্র বলেছিলেন, না না, তা কি করে হবে, বাংলায় নায়ক বলতে ওই একজনই, উত্তম দা। তো এই যে একজন অভিনেতা সমাজ জীবনের ওপর ও জাতির ওপর একটা মনস্তাত্ত্বিক ও মনোনান্দনিক অভিঘাত, সেটা কি জিনিস আপনারা যদি কেউ মতি নন্দীর নায়কের প্রবেশ ও প্রস্থান উপন্যাসটি পড়ে থাকেন তাহলে তা বুঝতে পারবেন। উত্তম কুমার যখন বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আসেন তখন বাংলায় যে অভিনয় রীতির প্রচলন ছিল সেটা ছিল উচ্চকিত থিয়েট্রিক্যাল। উত্তম কুমার তার সমান্তরালে এক অদ্ভুত, সহজ, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত বিহেভিয়ারিজমের প্রচলন করে তার চরিত্রগুলিকে রূপদান করতেন। না, ভ্যালেন্টাইনের গণ উন্মাদনাময় রোম্যান্টিসিজম তার কাঙ্ক্ষিত ছিল না। কাঙ্ক্ষিত ছিল না মার্লিন ব্র্যান্ডোর রোবাস্ট ন্যাচারালিজম। তিনি একটা অদ্ভুত সাবডিউড ও সাপ্রেসড ইমোশনালিটির মধ্য দিয়ে তার চরিত্রকে রূপদান করেছেন, যা বাঙালিদের মনের আদর্শের এবং কাম্যের খুব কাছাকাছি। এবং একদিক দিয়ে দেখলে ভারতীয় চলচ্চিত্রে উত্তম কুমারের মতো একই সঙ্গে সুদর্শন, উজ্জ্বল, ভদ্র ও সদাচারী ব্যক্তিত্ব
খুব বেশি ছিলেন না। কোন রকম চালিয়াতি, প্রদর্শন প্রিয়তা এসব তার স্বভাবে ছিল না। এসব তার স্বভাবে ছিল না। হ্যাঁ, শুটিং শেষ হবার পর সেটে দাঁড়িয়ে সকলের সামনে সাবিত্রী চট্টোপাধ্যায়কে বলতে পারতেন, চল সাবু, আজ রাতে আমরা পড়াইয়া যাই। কোন রকম মিথ তৈরির চেষ্টা না করে বলে দিতেন, রমার সঙ্গে আমার সম্পর্কটা পুরোপুরি প্ল্যাটনিক। চিত্র সাংবাদিক রবি বসু যখন তাকে প্রশ্ন করেছিলেন, আপনার আইডিয়াল বা আইডল কে, তখন উত্তম কুমার হড়বড় করে গ্যারিকের নাম করেননি, ভ্যালেন্টাইনের নাম করেননি, চ্যাপলিনের নাম করেননি, লরেন্স অলিভিয়ারের নাম করেননি, বরঞ্চ কাচুমাচু মুখে বলেছিলেন, আমার মতো মহামূর্খকে আবার এসব প্রশ্ন করা যায় না। যথেষ্ট আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয় না থাকলে এ কথা বলা যায় না। আপনাদের হয়তো মহাত্মা গান্ধীর উক্তি মনে পড়বে, না আমি মহাত্মা নই, আমি ক্ষুদ্রাত্মা। হয়তো রামকৃষ্ণের উক্তি মনে পড়বে, আমি শালা কারো গুরুফুরু নই, আমি সকলের চেলা। সুগভীর ইন্টিগ্রিটি ছাড়া এ কথা বলা যায় না কখনো। খ্যাতি, ধন, প্রতিপত্তি সব মিলিয়ে যে সামাজিক অধিকার, তাকে সুদর্শনভাবে ও সুদক্ষভাবে বহন করার ক্ষমতা উত্তম কুমারের ছিল। তার সমকালে আরো দুই শিল্পীরও এই ক্ষমতা ছিল, পণ্ডিত রবিশঙ্করের এবং জাদুকর প্রফুল্লচন্দ্র সরকারের। কিন্তু সাম্প্রতিক বাংলায় এই ক্ষমতা কারো নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের না, মমতা বন্দ্যোপাধ্যায়েরও না। 19 শতকে জন্ম নেওয়া বঙ্কিমচন্দ্রের একাধিক উপন্যাস 21 শতক পর্যন্ত টিকে আছে, কিন্তু 20 শতকে জন্ম নেওয়া কটা বাংলা উপন্যাস 22 শতক পর্যন্ত টিকে থাকবে তা এখনই বলা যাচ্ছে না। তবে 20 শতকে জন্ম নেওয়া উত্তম কুমার 22 শতক পর্যন্ত যদি বাঙালি জাতি টিকে থাকে তাহলে টিকে থাকবেন, এবং বাঙালি জাতির ভবিষ্যৎ সম্ভাবনার একটা ধারা উত্তম কুমারের টিকে থাকার মধ্যে। আমি মনে করি ভারতীয় চলচ্চিত্র অভিনেতাদের হল অফ ফেমের পঞ্চপাণ্ডব হলেন দিলীপ কুমার, শিবাজি গণেশন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও উত্তম কুমার। উত্তম কুমার সহদেব, সহদেব সুলভ, সহজাত জ্ঞানী। কেউ যদি জ্ঞানী শব্দটায় আপত্তি করেন তাহলে বলবো সহজাত বোদ্ধা। উত্তম কুমার ম্যাটিনি আইডল, স্টার এইসবের চেয়ে বেশি। স্টার, আইডল, আইকন সমস্ত মিলিয়ে এক কাল্ট ফিগার। যেমন উচ্চবিত্ত বাঙালিদের রামকৃষ্ণ কাল্ট, তেমনি
মধ্যবিত্ত বাঙালিদের উত্তম কাল্ট। এই উত্তম কাল্ট বাঙালির কাছে একটা চিরকালের আহার। হ্যাঁ, অনেকে হয়তো একে বলবেন সোনার পাথর বাটি বা কাঁঠালের আমসত্ব, কিন্তু বাঙালি কবির ভাষায় সোনার পাথর বাটি তুমি আজও রয়ে গেছো বাঙালির ঘরে, পক্ষপাতে ভেঙে পড়ে দুদিকেই রয়ে গেছো স্বর্ণে ও পাথরে। এই সোনার পাথর বাটিকে স্রোতের দিয়া করে তোলার দায়িত্ব বাঙালি, এবং সেই স্রোতের দিয়ার প্রদীপে যে অগ্নিশিখাটি জ্বালানো হবে তা কিন্তু উত্তম কুমারের আগুনে। তাই রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, আজই শুভ দিনে পিতার ভবনে চলো 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 যাই, আমরাও তেমনি বলতে পারি আজই শতবর্ষে উত্তম আলোয় চলো 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 যাই। নমস্কার। একটু জোরে জোরে হাততালি। সকলকে সঞ্চালকই বলি। হ্যাঁ, সঞ্চালনা করছেন সঞ্চালকই। নীলরতন কুণ্ডু প্রতিদিনের স্বরচিত কবিতা প্রতিযোগিতার ছবি নেবেন। স্বরচিত কবিতা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তিমির বরণ সেনগুপ্ত আজকের আলোচনার সভাপতি। তিনি তৃতীয় স্থানাধিকারী সাগরিকা মুখার্জির হাতে। মন খারাপ হলে গাড়ির লুকিং গ্লাসে আকাশ দেখি। আমার মন খারাপ হলে গাড়ির লুকিং গ্লাসে আকাশ দেখি। স্বচ্ছ নীল আকাশ। আকাশ কোথায়? সে তো ওই কাচের হাসি। সামনের দিকে তাকায়নি যে কোনোদিন, তার মুখেরই অন্তবিহীন হাসি। নমস্কার। আমি স্বস্তিকা, আপনাদের সামনে আমার স্বরচিত একটি কবিতা চলো পাঠ করতে চলেছি। চলো এক নিবিড় ভালোবাসার সাক্ষী হয়ে গলিপথ ছেড়ে রাজপথে পা বাড়াবো। তুমি ও আমি সে এক ঐকান্তিক সুখে। সুগন্ধি বাতাসে তখন বাসন্তী হাওয়া। তবু জেগে থাকে চাঁদ অপেক্ষারত আবার। তবু তসলা আটা ঘর মার্চারদের ঘুম ভাঙার আশায় জেগে থাকে। আলো ফুটুক সাধারণের মনে। রাত দখল, চাঁদ দখল, রাজপথ। কোনো বৈদ্যুতিক বাতি নয়, আলো জ্বালাই ভালোবাসার ক্ষীণ সাক্ষী হয়ে। নারী শক্তির সম্মানে কাঁচা মাটির প্রদীপে সলতের ক্ষীণ দুটিতে আবারও আলো জ্বলুক। আবারও অন্ধকার জমে গেছে তুষারের মতন উল্টো রঙের চকচকে শরীরে, ঠিক বিদ্রুপের হাসির মতন। গল্প কথার দেশ আর নেই, সময় এখন হিসেব নিকেশের। প্রতিবাদ এখন সর্বত্র, সবখানে, দেশে কিংবা বিদেশে। চলো সাক্ষী হই হাঁটি রাজপথে। নমস্কার। কবিতাটার নাম হচ্ছে স্বপ্নের বসন্ত। বসন্তের পরশকে ভালোবেসেছি, শুধু শীতল তীক্ষ্ণের মায়ায় ঘেরা প্রভাতের চিকন রোদ্দুর গায়ে নিয়ে শুরু হয়
পথে ঘোরা, যাবার বেলায় পথের বাঁকে আবিরের রং পড়ে ঢলে, অবাক করা মানুষের চোখে স্বপ্ন যেন দিয়েছে মেলে। দূর আকাশের দূর পারে ওই সুর মনে বাঁধে, এ বোধহয় মিথ্যা স্বপ্ন, কোকিল তার কণ্ঠ সাধে। অনেক স্রোত ভেসে আসে দূর সীমানার তীরে, তবু বছরের ঘুরপথে কেন একবার বসন্ত আসে ফিরে। ময়ূরকণ্ঠে রং নয়, প্রিয় শুধু বিদায়ী গাছের শিউলি ফুল, অচেনা কিছুর পিপাসায় কল্পনা হয় ভুল। চাওয়া পাওয়া সরিয়ে দিয়ে একটি কবিতা পাঠ করছি। মনমোহনবাবুর সঙ্গে একবার দেখা হওয়ার খুব প্রয়োজন ছিল। যেভাবে রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি পুড়ে যাচ্ছেন, চোখের সীমানায় এসে পড়া সমুদ্রের ঢেউ যেভাবে সাঁতলাচ্ছেন, সেভাবেই মুখ সব ডুবিয়ে নিতে হয়। বহুদিন তার পদ্মের মতো পা, হাত সব শুকিয়ে নিয়ে সুর ভাসছেন। ওনাকে কেমন মৃত বাবার মতো মনে হয় কেয়ার। জল লেগে যাচ্ছে জেনেও, খুব একা হয়ে যাবে জেনেও মনমোহনবাবুকে সে চিঠি লেখে। দাঁত সব বন্ধ হয়ে গেছে জেনেও সে কোনো বয়সের সমতা খোঁজে না। আসলে পিঠে ভয়ঙ্কর কাজ লিখে লিখে অসুখ তারিফ করে। কোনো কবিকে মনমোহনবাবু কি করে বুঝবে? সে দাঁড়িয়ে আছে নৌকার মাস্তুল ধরে। ছোট্ট কোলের সন্তানকে কে জলের দিকে ঠেলে দেয়? ভালোবাসার ঝাউ ঠেলে কেয়া মনমোহনবাবুকে দেখতে গিয়ে ঝিনুকে শামুকে পা কেটে রক্তারক্তি, হেসেই সে পার করে দেবে গোটা জীবন। তাই মনমোহনবাবুকে খুব প্রয়োজন। দুই সন্তানকে সমুদ্রে ফেলে দিয়ে ঈশ্বর ঈর্ষণীয় হয়ে উঠেছে। আমি দুটো ছোট কবিতা পড়ছি। প্রথম কবিতা, বাড়ি ও রহস্য বাড়ি। আমার বাড়ির অন্দরে এমন একটা রহস্য বাড়ি আছে, যার বাসিন্দা হতে কোনোদিন পারিনি আমি। সেখানে মাঝে মধ্যে কৌতূহলী উঁকি মেরেছি বড় জোর, অনুভূতির একটু আধটু দ্বার খুলে খুলে। বাড়ি অন্দরের সেই আধো চেনা রহস্য বাড়িতে দেখেছি কেমন পাকাপোক্ত বাসিন্দা বনে থেকে গেছে ঘর কোনো আধবুড়ো গোছের, যেন সে আর একজন। ঢাকা অস্তিত্বের চেনা অচেনার আলো ছায়া মেখে। নিজস্ব বসত ঘর কি অবলীলায় বেছে নিয়েছে সে, আমার বাড়ি অন্দরে অমন এক রহস্য বাড়িতে তাকেই বড় এক শান্তির নিভৃত আশ্রয় জেনে। ধূসর রহস্য চাদরে আপাদমস্তক ঢেকে কখনো তাকে নিরুদ্বিগ্নতায় ঘুমিয়ে থাকতে দেখেছি। আমার নিদ্রাহীন অস্থির রাত্রি যাপনকে যেন সে তখন তুচ্ছ জ্ঞানে বিদ্রুপের দুয়ো দিতে থাকে। আমার বাড়ির অন্দরে এমনই একটা রহস্য বাড়ি, অনুভবের একটু আধটু দ্বার খোলা ছাড়া যার অমন এক নিশ্চিন্ত বাসিন্দা হতে পারিনি কোনোদিন। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা, লুকানো অহংকার। লুকানো অহংকার ফেরত চাইতেই ওঠে ঝড়। তখনই ঘর ভর্তি অধিকার বোধের টান পড়ে। শুশ্রূষা ও নিরাময় হাতের নাগাল থেকে দূরে। আলো অন্ধকারে আমি তো তখন কেবলই বেমানান। সুখ সয় না যার, সে কি নির্ঘাত সুখী হতে পারে? নাকি এই এলোমেলো ঝড়ে লুকানো অহংকার যা কিছু ফিরে পাওয়ার আশা কোনো না কোনো লুকানো অদূরে? সুখ আসলে অনিশ্চয়ে ভেজানো মস্ত এক ফাঁকি। বিড়ম্বনার চিহ্নগুলো কত না আপ্রাণ কসরতে ঢাকি। এই সব নিরালম্ব নিয়ে যেন হাড় হাভাতের মতো বাঁচি। গোধূলি পেরিয়ে নামে টের না পাওয়া অন্ধকার কখন,
লুকানো অহংকার লুকানোই থেকে যায় আজীবন। নমস্কার। বকুলতলির রাতে মেয়েরা মন্ত্রপুত ঘুঙুর পরিয়ে দিয়েছে পুরুষদের পায়ে। বকুলতলিতে প্রদীপগুলি অকারণ জ্বলে। একটা ছাই পড়া গন্ধ অন্ধকার গলি জুড়ে। ভাবনায় দিন কাটে তো রাত কাটে না। বকুলতলির বকুল চিংড়ি মাছ নিয়ে বসেছে বাজারে। ধীর পায়ে এগিয়ে যায় রমেশবাবু চিংড়ি কেনার ছল। মাছের গন্ধ আর বকুলের চোখের সলজ্জ চাউনিতে মন্ত্রপুত ঘুঙুরেরা ছিঁড়ে পড়ে ধুলায়। সেদিনও কি বকুলতলির রাতে একা একা চাঁদ কেঁদেছিল শূন্য আকাশের নীল সমুদ্র তীরে? না আবারও ঘরের বধূরা পুরুষের পায়ে বেঁধেছিল ঘুঙুর মন্ত্রপুত? নাকি তারা চুলের কৃষ্ণকালো আধারে লুকিয়ে রেখেছিল পুরুষদের? পরদিন সকালে আঁকাবাঁকা গলিপথে কুয়াশার চাদর জড়িয়ে পায়ের কিছু ছাপ অস্পষ্ট দেখা গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে রহস্যের কোনো সমাধান ঘটেনি। নমস্কার। সেই ভাবনা থেকেই লেখা কবিতা। শিখর শুভ্রতায় শুয়ে দিলাম তোমার ওষ্ঠ, রৌদ্র কিরণ আর মেঘের কিনারে তখনও আচ্ছায়া পটভূমি, তবু শৃঙ্গারের প্রসন্ন বিভঙ্গে উদ্ভাসিত দেহলিপি। সম্ভ্রান্ত রোদ থেকে গহনা খুলে খুলে আলপনা আঁকছে মেঘ, দেহজ ঘ্রাণ থেকে ওজস্বিনী গোলাপ পাপড়ি মেলছে ধীরে ধীরে। শৈল শহরের ক্যানভাসে প্রথম ঋতুজ রামধনু, তোমার কুমারী ত্বকে আঁচড় কাটছে মন। রৌদ্র স্নানে আরো কিছুদিন, আরো কিছুক্ষণ। নারী ঘুরতে ঘুরতে একটা দেশ এখন আমার কাছে, যেখানে ভাত নেই, নুন নেই, থালা নেই, মাথার উপর ছাদ নেই, নেই লজ্জার সীমাটুকু। এখন আমি খোলা চোখে দেখতে পাচ্ছি চাঁদ, সূর্য আর তির্যক রশ্মিগুলো, যেখানে প্রতিনিয়ত আলো আঁধারির খেলা চলে। অদৃশ্যের সীমা ছাড়িয়ে দুঃখ মাপা হয়। এখনো খোলা জানালা দিয়ে শীতল বাতাস আসে, যেখানে লতা গাছ লতিয়ে এসে সাপেদের মতো খেলা করে। এখনো খোলা জানালা দিয়ে গরম নিঃশ্বাস ঢুকে পড়ে, যেখানে শরীর আর বঞ্চনার লুকোচুরি উঁকি মারে। এখন ঝড় নেই, বৃষ্টি নেই, রামধনুর রঙও নেই, তবুও ভেসে আসে কুড়ে কুড়ে খাওয়ার নিঃশ্বাস। নদী পাহাড় সব মিশে গেছে, এখন সব সমতল। এখানে আছে শুধু পুরুষের গন্ধ আর তীক্ষ্ণ দৃষ্টির হাতছানি। ধন্যবাদ। আজ আমার একটু দেরি হয়েছে। তার কারণ আমার জুতো। এই নয় যে আমার কাছে তেমন কোনো জুতো নেই, বরং যথেষ্ট বেশিই আছে। সেই সব জুতো পরে আমি অনায়াসে বিয়ে বাড়ি, কোনো উৎসবে, বাজার অথবা দূরের কোনো ভ্রমণ এর জায়গাতেও চলে যেতে পারি। কিন্তু সত্যি বলতে কি, ওরা আমার পছন্দের নয়। আমি ভেবে দেখেছি আমি ওদের শুধু ব্যবহার করি। ওইসব জুতোর সাথে আমার পায়ের বা পায়ের সাথে জুতোর কোনো সখ্যতা নেই, ভালোবাসা নেই, ভাবের আদান প্রদানও নেই। সেজন্য জুতোর দোকানে এলাম। আমি ঢোকার সাথে সাথেই দুটি মেয়ে আমাকে প্রায় ঠেলে ভেতরে ঢুকলো। এই দোকানটায় বেশ ভালো ডিজাইনের জুতো পাওয়া যায়। জুতো বাছতে বাছতে মেয়ে দুটির কথা কানে আসছিল। ওরা জুতো দেখছিল কম, কলকল করছিল বেশি। কম বয়সী হলেও মেয়ে দুটিকে আমার ঠিক জেনজি টাইপের মনে হলো না। জেনজিরা এত জুতো বাছে না, ওরা ক্রক্স পরে পাহাড়ে কিংবা স্নিকার পরে পাশের বাড়িতেও চলে যায়। একটি মেয়ে সুন্দর একটা জুতো পছন্দ করে সেলসম্যানের কাছে গেল। সেলসম্যান বলল, ওটা আপনার পায়ে হবে না। ঠিক আছে, আমার সাইজের দিন। এখন আর সেটা হয় না ম্যাডাম। একটা ডিজাইনের জুতো মাত্র একটাই মাপের হয়, আপনি অন্য ডিজাইন পছন্দ করুন। সে কি,
এটাই তো আমার পছন্দ, অন্য কিছু নিতে হবে কেন? সাইজ হবে না? অন্য মেয়েটি বলল, তুই কিছুই খবর রাখিস না আজকালকার। কেউ আজকাল সঠিক সাইজের জুতো পরে না, সবাই নিজের পছন্দের জুতো পরে। তুই ওই জুতোটাই নে, অপূর্ব সুন্দর ডিজাইন, 2 সাইজ বড় হলেও খুব ভালো লাগছে তোর পায়ে। এরপর অন্য মেয়েটিও একটা জুতো বাছলো, তার ডিজাইনও খুব সুন্দর। প্রথম মেয়েটি বলল, এটা তো তোর পায়ে অনেক ছোট হবে। দ্বিতীয় বলল, তাতে কি, আমি এইটাই নেব। শেষ পর্যন্ত ওরা জুতো প্যাক করে দাম মিটিয়ে বেরিয়ে গেল। আমি যে জুতোগুলো পছন্দ করতে পারছিলাম তার সাইজ কিছুতেই আমার পায়ের সাথে মিলছিল না। সেলসম্যান অনেক জোরাজুরি করলেও আমি জুতো কিনতে পারলাম না। পুরনো জুতো পায়ে দিয়েই দোকান থেকে বেরিয়ে এলাম। রাস্তা দিয়ে হেঁটে রেল স্টেশনের দিকে আসার সময় দেখছিলাম সকলের পায়েই সুন্দর সুন্দর ডিজাইনের জুতো, কিন্তু কোনোটাই তাদের পায়ের মাপের নয়। ধন্যবাদ। ক্ষতবিক্ষত রাস্তা ধরে সকাল থেকে সন্ধে হাঁটতে হাঁটতে মৃত্যুর দিকে পা ফেলে জন্মের সন্ধান করি। পাপের কাছে কত দ্রুত পৌঁছে যাই, পুণ্যের পথে আস্তে রাস্তা পার হই। মধ্যরাতের সাথে আকাশের যত কথা বিনিময় হয়, বাস্তবে সেসব আমার কাছে তত অপরিচিত নয়। মানুষের চরিত্রের ব্যক্তি, পবিত্রতা মানুষকে সুসমাজ গড়ে তোলার ব্যক্তি, পবিত্রতা ঈশ্বরকে প্রার্থনা করার ব্যক্তি, পবিত্রতা মানুষের সর্বগুণ সম্পন্ন ব্যক্তি। নমস্কার। রাজদীপের জন্য রইল অনেক শুভকামনা। ওর আগামীর এই কবিতার পথ চলা। শুভ সন্ধ্যা সবাইকে। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজ আমার নিবেদন একটি অনুগল্প। এসো করি সবে মিলি সন্ধি, করব না কাউকেই বন্দি। হাঁটি হাঁটি পা পা ঘাসে ঘাসে, ডানা মেলে উড়ে চলি নীল আকাশে। কবিতার এই লাইন কটি কি যেন বারে বারে আওড়ে চলেছে। কেমন একটা ঘোরের মধ্যে এপাশ ওপাশ করছে মিষ্টু, আর এই লাইন কটা অনবরত যেন তার মাথার মধ্যে বেজে চলেছে। কি বলছে কি বলছে ভাবতে ভাবতে মিষ্টু দেখতে পেল একটা সবুজ রঙের ঘাস ফড়িং। আরে এই ফড়িংটাকে তো খুব চেনা চেনা লাগছে। আজকে মাঠে খেলতে গিয়ে এই ফড়িংটাকেই তো সে দেখেছিল না, কিন্তু ফড়িংটা তার চারপাশে উড়ে উড়ে কেন এই কথাটাই বারংবার আওড়ে যাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, আরে সকালবেলা খেলতে গিয়ে সে আর তার খেলার সঙ্গে নীলু দুজনে মিলে এই সবুজ ফড়িংটাকে ধরেছিল। তারপর একটা কচু পাতার ডাঁটি ছিঁড়ে সেই ডালের রসের মধ্যে ফড়িংটাকে বসিয়ে দিয়েছিল। ফড়িংটা সেই কচুর রসে আটকে গিয়ে আর নড়তে চড়তে পারেনি। ওরা তো দূরের কথা। সেটা দেখে দুই বন্ধু খুব মজা পেয়েছিল, হাততালি দিয়ে হো হো করে হেসে উঠেছিল আনন্দে। কিন্তু এখন সে বুঝতে পারল কাজটা মোটেই ভালো করেনি। ফড়িংয়ের ওড়া বন্ধ করে তাকে বন্দি করে রাখা মোটেই ঠিক কাজ হয়নি। ভাবতে ভাবতে মন খারাপে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, তোকে আবার আমি উড়িয়ে দেবো আকাশে। হঠাৎ করে সে টের পেল তার গায়ে কি যেন ধাক্কা দিচ্ছে। জোর করে চোখটাকে খুলে সে দেখতে পেল উদ্বিগ্ন মুখে মা তার মুখের ওপরে ঝুঁকে পড়েছে, তাকে মৃদু ধাক্কা দিয়ে বলছে, কি হলো মিষ্টু, কি হলো? ধর্মার করে সে বিছানায় উঠে বসে মার কোলের মধ্যে মুখটা গুঁজে দিয়ে বলল, মা, আমি আর কাউকে কোনোদিন বন্দি করবো না মা। যারা দুষ্টু লোক তারাই তো অন্যদের বন্দি করে রাখে। আমি তো তোমার মিষ্টু, আমি দুষ্টু নই মা, আমি দুষ্টু নই। চোখের জলে আর মায়ের আদরে মিষ্টু
আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। সে দেখলো এক বিপত্তি, ওভারহেড লাইন ছেড়ে ট্রেন চলাচল বন্ধ, স্টেশনে প্রচুর লোক। আজ ললিতার মৃত্যুদিন। একটা বালা ললিতা, অন্যটা রবি ঠাকুরের। দিন হয়ে যাচ্ছে প্রতিবার বিদ্যুৎ চমকের আলোয়, সঙ্গে ভাঁজ পড়ার আওয়াজ। লাইন মেরামত করে ট্রেন যখন ছাড়লো তখন 11:30 বাজে। চন্দননগর যখন নামলো 12:25। ফেরার কোনো যানবাহন নেই। এই দুর্যোগের মধ্যে থাকবেই বাকি। অনেকের সাথে হাঁটতে শুরু করলো ভিজে ভিজে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকের সাথে ভাঁজ পড়ছে অনেকটা রাস্তা। বাড়ি পৌঁছে অনঙ্গ যখন তালা খুলছে, খুব নিকটেই ভাঁজ পড়লো। তরোয়াল ফলার মতন আলোর রেখা তাকে ছুঁয়ে গেল। ঘরে ঢোকার আগেই শুনতে পেল ললিতার গান, আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘরে যখন বৃষ্টি নামলো। দ্রুত ছুটে হাঁপাতে হাঁপাতে আলো জ্বালিয়ে দিতেই চমকে উঠল। এই কি, বেনারসি শাড়ি পরে ললিতা খাটের উপর বসে আছে হারমোনিয়াম দিয়ে। চমকে গেছে তো, এবার থেকে আর কোনো বাধা থাকলো না। অনঙ্গর চেতনায় তখন অবিশ্রান্ত বৃষ্টি নেমেছে। নমস্কার। সভাপতি আপনার একটু জোরে করতালির মাধ্যমে উৎসাহিত করুন। সুকুমার রায়কে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। সুকুমার রায়কে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। সুকুমার রায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মহাশয়। অনুরোধ জানাচ্ছি প্রস্তুত থাকতে অদ্রিজা সাঁতরাকে। আব্দুল গাফফার যদি উপস্থিত থাকেন মঞ্চে আসবেন। আব্দুল গাফফার, এরপর অশোক মুখোপাধ্যায়। চলো চলো চলো, তুমি সব ঢাকা পড়ে গেল। হুগলি জেলার কি বলছি আমি নামটা, হ্যাঁ হুগলি জেলার ইতিহাস এটা না প্রথম খণ্ড, এটা প্রথম খণ্ড আর এটা দ্বিতীয় খণ্ড, দুটো মিলিয়ে একসাথে কত দাম লাগবে সেটা একটু বলে দিন। একজন জানতে চেয়েছে, সে নিতে আসবে। হ্যাঁ, বাচ্চা দিয়ে দুটো মিলিয়ে 1800, কত পার্সেন্ট বাদ যাবে? 10%, 1600 টাকা বানাতে হবে। আরেকটা হচ্ছে অমিয় কুমার চক্রবর্তী, হ্যাঁ অমিয় কুমার চক্রবর্তীর সৃষ্টি কবিতা। এটা কত লাগবে? 200 আছে লেখা, 180 এটা দিয়ে দিন। এটা দিয়ে দিন আর এটা নিয়ে যাবে পরে। 1800 দাম, 1600 পড়বে। বেশ, ঠিক আছে। মানে এই কদিনের মধ্যে বক্তব্যের মধ্যে আমি একদম যে পেলাম এই জন্য বাইরে নেই, এই বইটা অর্ডার আছে। কপি নিয়ে আনবেন, এবারে আপনি যদি বলেন তাহলে এনেই দেব। তাহলে ফোন নাম্বারটা নিয়ে নাও। ওটা করি আগে। অর্ডার দিয়ে কবে আনবেন? অর্ডার দিলে
আরে ফোনটা তোরা তোলো আর পাবে না আমরা আমাদের লখনৌতে রয়েছে এবং এদের নাম ইন্দিরা গান্ধীর স্মরণে রাখা হয়েছে, তার নামেই দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী নাম। এটি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের লখনৌতে। আচ্ছা, ছবি দিয়ে যখন হচ্ছে তাহলে আরেকটা ছবি বার করি। আরেকটি বিখ্যাত ছবি, আমি আন্দাজটাকে বলবো একটু সাহায্য করতে ব্যাপারটা। আরেকটি বিখ্যাত ছবি, এই ছবিটি খুবই বিখ্যাত ছবি, 1990-এর দশকের খুব বিখ্যাত একটি ছবি এবং এই ছবিটা